Hello friends, I am Krishnadas De is speaking. 8ই মে 2025 রাত্রি 12টা পার হয়ে গেছে, অর্থাৎ মে মাসের 9 তারিখ। সারা দেশ জুড়ে যুদ্ধের আবহ। শুধু আমার ভারতবর্ষ নয়, পুরো দক্ষিণ এশিয়া, এমনকি সারা বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের অপেক্ষায় প্রহর গুনছে। সংবাদ মাধ্যমগুলো এই যুদ্ধ পরিস্থিতিকে নানাভাবে কভারেজ করছে, তা সে প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো করছেই। অর্থাৎ এক কথায় বলতে গেলে সংবাদ মাধ্যমগুলো তাদের যে কভারেজ, তার বেশিরভাগটাই জুড়ে রয়েছে এই যুদ্ধের পরিস্থিতি। তবে এরই মাঝে অনেক ছোটোখাটো খবর হয়তো আমরা মিস করে যাচ্ছি। এইরকমই একটি ছোট্ট খবরটা ছোট, কিন্তু এর গভীরতা অনেক বেশি। গত 2 দিন আগেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, কিন্তু এই বিষয়টা নিয়ে তেমন আলোড়ন বা হইচই হয়নি। এই বিষয়টা নিয়েই আমি আমার বন্ধুদের সাথে কিছু কথা বলতে চাই। সম্প্রতি একজন মহিলা, তিনি সুপ্রিম কোর্টে দাবি করে বসলেন যে দিল্লির লালকেল্লার অধিকার নাকি তাঁর বা তাঁদের, এবং তাঁদেরকে ফিরিয়ে দিতে হবে দিল্লির লালকেল্লা। এরকমই একটা দাবি তিনি সুপ্রিম কোর্টে পেশ করেছিলেন। এই মহিলা দাবি করেছেন যে তিনি মোগল সম্রাট, শেষ মোগল সম্রাট, যাকে আমরা দ্বিতীয় বাহাদুর শাহ বলি, অর্থাৎ বাহাদুর শাহ জাফর, তার যে প্রপৌত্র, অর্থাৎ পৌত্র নাতির ছেলে, সে প্রপৌত্রের বিধবা স্ত্রী, তার নাম সুলতানা বেগম। এই সুলতানা বেগম তার পরিচয় দিয়েছেন যে তিনি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রপৌত্রের বিধবা স্ত্রী। তিনি বসবাস করেন আমাদেরই পশ্চিমবাংলার হাওড়ায়। তিনি সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছিলেন যে লালকেল্লাটা যেহেতু মুঘল সম্রাটদের ছিল, অর্থাৎ তাদেরই পূর্বপুরুষদের, তাই দিল্লির লালকেল্লাটা তাকে ফিরিয়ে দেওয়া হোক। এখন সুপ্রিম কোর্ট এর পরিপ্রেক্ষিতে কি বলল না বলল সেই বিষয়টা পরে আসছি। তার আগে এই বিষয়টাই একটুকু ইতিহাসের দৃষ্টিকোণ থেকে জেনে নেওয়া যাক। এখন এই যে লালকেল্লা, দিল্লির লালকেল্লা, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন, কে তৈরি করিয়েছিলেন, কার আমলে এটা নির্মাণ হয়েছিল? ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি, তাহলে প্রচলিত যে ইতিহাসের আবার দুটো ভাগ আছে আমাদের ভারতবর্ষে। একটা ইতিহাস আমাদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, আর একটা ইতিহাস হলো এই মুখোশের আড়ালে থাকা সত্য ইতিহাস। কারণ অধিকাংশ ক্ষেত্রেই সত্য ইতিহাসকে পাঠ্যপুস্তকে স্থান দেওয়া হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তো প্রচলিত যে ইতিহাস, পাঠ্যপুস্তকের যে ইতিহাস, সেটা যদি আমরা ঘাঁটি, তাহলে দেখতে পাবো যে দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান, মোগল সম্রাট শাহজাহান। কখন নির্মাণ করেছিলেন না 1638 সালে তিনি অর্ডার করেছিলেন, এবং 1639 খ্রিস্টাব্দ থেকে নির্মাণ শুরু হয়েছিল, এবং 1648 খ্রিস্টাব্দে সেই নির্মাণ শেষ হয়। অর্থাৎ 1639 থেকে 1648 এই সময়সীমার মধ্যে সম্রাট শাহজাহান দিল্লির লালকেল্লা তৈরি করেছিলেন। এখন শাহজাহানের সময়কালটা ছিল কখন না 1592 থেকে 1666, এই ছিল তার লাইফ টাইম, তার সময়কাল। তো তার মধ্যে 1639 থেকে 1648 এই সময়সীমার মধ্যে শাহজাহান তাজ লালকেল্লা নির্মাণ করেছিলেন। এটা প্রচলিত পাঠ্যপুস্তকে পড়ানো হয়। কিন্তু ঐতিহাসিক গবেষকরা কি বলছেন? ঐতিহাসিক গবেষকরা তাদের একটা বড় অংশ এই তথ্যটা মানতে চান না।
লালকেল্লায় যে শিলালিপি আছে এবং বিভিন্ন তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, মন গড়া কথা নয়, বিভিন্ন ঐতিহাসিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তাঁরা বলছেন যে শাহজাহানের সময়কালের বহু পূর্বেই দিল্লির লালকেল্লা নির্মিত হয়েছিল। কে নির্মাণ করেছিলেন বা সেই সময়কালটাই বা কখন নির্মাণ হয়েছিল? তারা বলছেন যে শাহজাহানের রাজত্বের প্রায় 600 বছর, 500 থেকে 600 বছর আগেই দিল্লিতে লালকেল্লা নির্মিত হয়েছিল। কে নির্মাণ করেছিলেন? বিভিন্ন ঐতিহাসিক তথ্য প্রমাণে জানা যাচ্ছে যে রাজা অনঙ্গপাল তোমর, নামটা মনে রাখবেন, রাজা অনঙ্গপাল তোমর, তিনি নির্মাণ করেছিলেন দিল্লির লালকেল্লা। এই অনঙ্গপাল তোমর কে ছিলেন? না, তিনি ছিলেন দিল্লিতে তোমর রাজবংশের প্রতিষ্ঠাতা। এই অনঙ্গপাল তোমর তিনি চন্দ্রবংশীয় ক্ষত্রিয় বলে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন এবং যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া যায় তাতে এই অনঙ্গপাল তোমর পাণ্ডব, আমরা মহাভারতে যে পাণ্ডবদের দেখি, সে পাণ্ডব বংশেরই উত্তরপুরুষ। এই পাণ্ডব বংশের উত্তরপুরুষ অনঙ্গপাল তোমর তিনি দিল্লিতে রাজত্ব করেছিলেন কখন? না 1051 খ্রিস্টাব্দ থেকে 1081 খ্রিস্টাব্দ, এই 30 বছর, 1051 থেকে 1081 এই সময়কালটাতে তিনি দিল্লিতে রাজত্ব করেছিলেন এবং তোমর রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। তার সময়কালেই এই লালকেল্লা নির্মিত হয়। তখন কিন্তু এই কেল্লাটার নাম লালকেল্লা ছিল না। ঐতিহাসিকেরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে তখন এই কেল্লাটার নাম ছিল কুইলা রায় পিথোরা। কুইলা রায় পিথোরা। পরবর্তীকালে লোককথায় সেটার নাম হয়ে যায় লালকোট। এই যে বিষয়টা, এর সপক্ষে আমি আগেও বললাম যে শিলালিপি রয়েছে সেখানে এবং ঐতিহাসিকেরা এই শিলালিপির রেফারেন্স দিয়েছেন এবং তারা বলছেন যে দিল্লির এই যে লালকেল্লা অর্থাৎ কুইলা রায় পিথোরা এর নির্মাণকাল কখন? না 1060 খ্রিস্টাব্দ, 1060। আর প্রচলিত ইতিহাস কি বলে? যে শাহজাহান নির্মাণ করেছিলেন 1639 থেকে 1648, অর্থাৎ 600 বছর পরের কথা বলে। কিন্তু শাহজাহানের সময়কালের 600 বছর পূর্বেই লালকেল্লা নির্মিত হয়েছিল চন্দ্রবংশীয় রাজা অনঙ্গপাল তোমরের হাত ধরে। লন্ডনের জাদুঘরে একটা তৈলচিত্র রয়েছে সংগ্রহে। সেই তৈলচিত্র, তেল ছবি যাকে বলে, বিভিন্ন রাজা মহারাজাদের তৈলচিত্র তো সংরক্ষিত করা হয়। সেই তৈলচিত্রে দেখা যাচ্ছে যে একজন পার্সিয়ান অ্যাম্বাসাডার, পারস্য দেশের একজন রাষ্ট্রদূত, তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে কোথায়? না লালকেল্লায়। কত খ্রিস্টাব্দে? না 1628 খ্রিস্টাব্দে। বিষয়টা দেখুন, 1628 খ্রিস্টাব্দে পার্সিয়ান অ্যাম্বাসাডারকে আমন্ত্রণ জানানো হচ্ছে কোথায়? না ওই লালকেল্লায়, 1628-এ। আর প্রচলিত ইতিহাস বলছে যে 1638-এর পর লালকেল্লা নির্মিত হয়েছিল। তাহলে কত ভুল ইতিহাস আমাদেরকে পড়ানো হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, বুঝতে পারছেন? শাহজাহানের রাজত্বের মানে প্রচলিত ইতিহাস যে কথা বলছে তার 10 বছর আগেই সেখানে পার্সিয়ান অ্যাম্বাসাডারকে আমন্ত্রণ জানানো হলো এবং সেই তৈলচিত্র সংরক্ষিত রয়েছে লন্ডনের জাদুঘরে। তাহলে মোটামুটি এটা বোঝা গেল যে তাজমহল যেমন শাহজাহান নির্মাণ করেননি, তাজমহল আদতে ছিল
হিন্দুদের জাট সম্প্রদায়ের একটা শিব মন্দির তেজ মহালয়া, সেটাকে লুট করে, ধ্বংস করে, ডিফর্ম করে একটা গম্বুজ তৈরি করে তাজমহলের আকার দিয়েছিলেন মাত্র শাহজাহান। তিনি লুটপাট করেছিলেন, ধ্বংস করেছিলেন অন্যান্য মুঘল সম্রাটদের মতোই। ঠিক একইভাবে এই দস্যু মুঘলরা দিল্লি লুণ্ঠন করে ওই লালকেল্লার দখল নিয়েছিলেন মাত্র, নির্মাণ করেননি, দখল নিয়েছিলেন। আর সেই কারণেই এই যে মূল যে লালকেল্লাটা, সেটা ছিল শ্বেত পাথরের তৈরি। তাহলে শ্বেত পাথরের উপরে লাল রংটা চড়ানোর কি প্রয়োজন হলো? প্রয়োজন ছিল এটাই যে শাহজাহান যখন তার দখল নেন তখনই সেটা ছিল 500 বছরের প্রাচীন এবং অনেকটা জীর্ণ অবস্থা হয়ে গিয়েছিল, সেই কারণে লাল রং করে দেওয়া হয়েছিল। ঐতিহাসিকেরা এ কথাই বলছেন। এরপরে দেখা যাক স্বাধীন ভারত সরকার 1947 সাল আমরা স্বাধীনতা পেলাম। এই যে ভারত সরকার যে গঠিত হলো এবং 1950 সালে আমরা সংবিধানকে বিধিবদ্ধ করলাম এবং ভারতীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তাহলে এই যে স্বাধীন ভারত, এটা আমরা পেলাম কোথা থেকে, কাদের কাছ থেকে নিলাম? বলা হয় ব্রিটিশের কাছ থেকে, কিন্তু এটা আংশিক সত্য। আজকের ভারতের যে মানচিত্র আমরা দেখতে পাই তার পুরোটা কিন্তু ব্রিটিশের কাছ থেকে আমরা পাইনি। বহু ছোট ছোট অঙ্গরাজ্য ছিল, তারা পরবর্তীকালে এই ইন্ডিয়ান ইউনিয়নে, ভারত ইউনিয়নে যুক্ত হয়েছে, তাই আজকের এই ভারতের চেহারাটা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ব্রিটিশ ইন্ডিয়াতে থাকা সত্ত্বেও বাংলাদেশ বা তদানীন্তন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভারত থেকে বেরিয়ে গেছে। কাশ্মীর ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ছিল না, হায়দ্রাবাদ ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ছিল না, সিকিম ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ছিল না, গোয়ালিয়র ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ছিল না। স্বাধীন ভারতে তারা যুক্ত হয়েছে ভারতীয় ইউনিয়নে। ঠিক তেমনিভাবেই আমরা যদি আরও একটু পিছিয়ে যাই এবং ভাবি যে ব্রিটিশরা যে ভারতের শাসনভার নিয়েছিলেন, তারা কাদের হাত থেকে নিয়েছিলেন ভারতের শাসনভার? কাদের কাছ থেকে? যদি বলি মুঘলদের কাছ থেকে, তাহলে আংশিক বলা হবে। ব্রিটিশরা ধীরে ধীরে একই দিনে তো একই সময় তোর পুরো ভারতটাকে কবজা করেননি। ধীরে ধীরে তারা যে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তার একটা অংশ ব্রিটিশের কাছ থেকে তারা পেয়েছিলেন অবশ্যই, কিন্তু বেশিরভাগ অংশটাই ছিল মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। এক কথায় বলতে গেলে ব্রিটিশরা ভারতটা নিয়েছিলেন মারাঠাদের কাছ থেকে। তো এই যে মুঘল যে সম্রাট, তাদের যে সময়কাল, সেটা ভারতবর্ষের সিপাহী বিদ্রোহের সময়কাল। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। সেই বিদ্রোহে যোগ দিয়েছিলেন ওই বাহাদুর শাহ, যার কথা বললাম, দিল্লির বাদশাহ বাহাদুর শাহ, অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা ইত্যাদি তারা। এবং তারা যখন ব্রিটিশদের সাথে হেরে গেলেন যুদ্ধে, তখনই বাহাদুর শাহকে নির্বাসিত করা হলো তৎকালীন আরাকান, অর্থাৎ এখনকার দিনে আমরা যেটাকে বলি মায়ানমার, সেখানে নির্বাসিত করা হলো। তাহলে 1857 পর্যন্ত যদি ধরে উনি, তাহলে সেটা ছিল মুঘলদের কবজায় লালকেল্লা। এরপর 1857 সালে সেটা চলে গেল ব্রিটিশের হাতে। পরবর্তী সময়ে ওই লালকেল্লা আমরা পেয়েছি কাদের কাছ থেকে? ব্রিটিশের কাছ থেকে। ব্রিটিশের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। এটা ওই বাহাদুর শাহ জাফর দান করেননি ভারত সরকারকে, আর দান করলেও তো ফেরত পাওয়ার কোনো ব্যাপারই নাই। হায়দ্রাবাদের যে নিজাম, তিনি ভারত ইউনিয়নে যুক্ত হয়েছিলেন,
এখন কি তিনি বলতে পারেন যে 4 মিনিটটা আমাকে ফেরত দিতে হবে? এটা একটা অসম্ভব কথাবার্তা, পাগলের প্রলাপ। আরও একটা তথ্য আপনাদেরকে বলি, যখন আমরা স্বাধীনতা পেলাম ভারতবর্ষে, তখন বিভিন্ন ছোট ছোট দেশীয় রাজ্য ছিল, আমি আগেও বলেছি। তো এর মধ্যে শুধুমাত্র রাজপুতদের দখলে যে পরিমাণ জমি ছিল, অর্থাৎ সাম্রাজ্য ছিল, যেটা ভারত সরকার ভারত ইউনিয়নে যুক্ত হয়েছে, তার পরিমাণ 40 লক্ষ একর রাজপুতরা ডোনেট করেছে ভারতবর্ষকে, যুক্ত হয়েছে সেই জমি নিয়ে। 40 লক্ষ একর জমি। এছাড়া কি ছিল? 565টি দেশীয় রাজ্য, 565টি দেশীয় রাজ্য ছিল যারা ভারত ইউনিয়নে যুক্ত হয়েছে। 43টি দুর্গ রাজপুতরা দেশের জন্য উৎসর্গ করেছে, দেশকে দিয়েছে। যদি সুপ্রিম কোর্ট এই মামলাটাকে গ্রহণ করত, যে লালকেল্লার দাবিদার যে দাবি করে বসেছিলেন সুলতানা বেগম, তার সেই দাবিটাকে মেনে নিয়ে যদি এই মামলাটাকে গ্রহণ করতেন, তাহলে আমি কৃষ্ণদাস দে দাবি জানাতাম যে দেশীয় রাজ্যগুলোকেও তাদের রাজত্ব ফিরিয়ে দেওয়া হোক, দুর্গগুলোকে ফিরিয়ে দেওয়া হোক। তারা কি অন্যায় করলো? তাদের যে ত্যাগ, সে তো সর্বোত্তম ত্যাগ ছিল, সর্ববৃহৎ ত্যাগ ছিল। প্রথম দাবি করতাম মল্লভূম, আমরা যে এলাকাতে বাস করি এটি ছিল মল্লভূম সাম্রাজ্যের অন্তর্গত। বিষ্ণুপুর ছিল তার রাজধানী। এর সীমানা ছিল পশ্চিমের যে সীমারেখা, দামিন ইকো, অর্থাৎ তৎকালীন সময় যে সাঁওতাল পরগনা মানে ঝাড়খণ্ড, সেই দামিন ইকো ছিল তার সীমানা। আর পূর্বে ছিল কি? খড়গপুর। খড়গমল্লের নাম অনুসারে, মহারাজা খড়গমল্ল, তার নাম অনুসারে জায়গাটার নাম হয় খড়গপুর। থেকে উলুবেড়িয়া হয়ে যে এলাকাটা, মানে আমরা দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর থেকে হাওড়া যেতে গিয়ে উত্তর অঞ্চলটা পুরোটাই ছিল মল্লভূম সাম্রাজ্যের অন্তর্গত, এবং তার দক্ষিণটা ছিল উড়িষ্যার রাজাদের দখলে। তো কোর্ট যদি ওই সুলতানা বেগমের যে দাবি সেটাকে যদি গ্রহণ করত, তাহলে আমি বলতাম যে বিষ্ণুপুরের যে রাজবংশ তারাও দাবি করুক এই মল্লভূম সাম্রাজ্যের জন্য। এই সাম্রাজ্যটাও মল্লভূমের। মন্দির, দলমদল কামান, এগুলো সব তাদেরই। এটা একটা উদাহরণ দিলাম, কিন্তু যে 556টা দেশীয় রাজ্য, তারাও তো দাবি করবে। তবে আসার কথা এটাই যে এই মামলাটা প্রথমে দিল্লি হাইকোর্ট নাকচ করে দেয়। তারপর ওই সুলতানা বেগম তিনি সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যাকে বলে একেবারে তাচ্ছিল্যভাবে প্রত্যাখ্যান করেন, এবং তিনি মন্তব্য করেছিলেন, বিচারপতিরা সুলতানা বেগমকে জানতে চেয়েছিলেন, হাসিমুখে জানতে চেয়েছিলেন যে আপনার কি শুধু লালকেল্লা চাই, নাকি ফতেপুর সিক্রি, তাজমহল এগুলোও চাই? অর্থাৎ কত হাস্যকর বিষয়টা। তো বিষয়টা শুধু যে হাস্যকর তা নয়, এই রন্ধ্রে রন্ধ্রে কোথায় আইনের ফাঁক ফোকর গলিঘুঁচি আছে সেগুলো আমরা অনেকেই জানি না। যে গলিঘুঁচির ফাঁকে আমার দেশটা একদিন শেষ হয়ে যাবার কিনারাতে এসে দাঁড়িয়েছিল, তার একটা প্রধান, যেমন সেই পিশাচের নখর হয় না, পিশাচের, সেরকম একটা ছিল এই ওয়াকাফ। গোটা দেশ নাকি ওয়াকাফের সম্পত্তি। মামদোবাজি পেয়েছে নেহেরু, জওহরলাল নেহেরুর এই মামদোবাজি। এটা নিয়ে আমি আরেকদিন লাইভে আসবো, কিছু কথা বলবো। যাই হোক, আসার কথা এই যে ভয়ঙ্কর ছোবল, সেই ভয়ঙ্কর ছোবলের হাত থেকে হয়তো আমার ভারত, আমার দেশ, আমার দেশের জনগণ, হিন্দু মুসলিম নির্বিশেষে বোধ হয় এটার থেকে বেঁচে গেছে। এই ওয়াকাফ সংশোধনী বিল বা পরবর্তী সময়ে আরও কিছু আসবে,
আরও কিছু সংশোধনী হবে। যাই হোক, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।